শুরু করেছে আজ নতুন পর্ব প্রেত লোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সেটাকে বীরভূমের প্রান্তিক স্টেশনের সামনে, মানে যেটা হচ্ছে শান্তিনিকেতনের সামনে, ওটা ওই প্রান্তিক। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুষমল, আমার বাড়ি প্রান্তিকে। তো যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। তো প্রথমে একটু বলে রাখি, ঘটনাটা আমাদের 3 বন্ধুর সাথে ঘটে গেছিলো। ঠিক আছে, এবার 3 বন্ধুর নাম হচ্ছে, আমার নাম সুষমল, একজনের নাম ঋত্বিক এবং একজনের নাম বিশাল। আমি আর ঋত্বিক ছোটোবেলাকার বন্ধু, একই স্কুলে পড়াশোনা, একই সব কিছু একই। আর আমাদের বাড়িও দূরত্ব 2 মিনিটে। ঠিক আছে, আমরা একই পাড়ারও ছেলে আর কি বলতে গেলে। যে পাড়ায় আমরা থাকতাম আর কি, সেই পাড়াতেই একটা ছেলে এসেছিল যার নাম ছিল বিশাল। যখন আমরা 12-এ পড়ি সেই সময় ও এসেছিল, যেহেতু ওর বাবার সরকারি চাকরি করতো এবং ওর বাবার চাকরি ট্রান্সফার হতো আর কি মাঝে মাঝে। তো সেই সময় ওর বাবা ট্রান্সফার করে আমাদের এলাকায় এসেছিল আর কি। এবার যে সরকার যে কোয়ার্টার তাকে দিয়েছিল, সেই কোয়ার্টারটা তাদের জন্য অনেকটাই ছোট, কারণ ওদের ফ্যামিলিতে 4 জন মেম্বার। ও বিশালের বাবা মা আর বিশালের দিদি, কিন্তু সেজন্য সেই সরকারের দেওয়া কোয়ার্টারে না থেকে তারা আমাদের পাড়াতে একটা বাড়ি পাকা রয়েছে, সে বাড়িটা নেয়। এবার আমাদের যতদিন আমাদের জ্ঞান রয়েছে আর কি, যাবতীয় আমরা বুঝতে শিখেছি ছোটো থেকে, আমরা কিন্তু ওই বাড়িটায় কোনো দিন কাউকে থাকতে দেখিনি। ঠিক আছে, এবং কেউ ওই বাড়িটার সম্বন্ধে কোনো কথাবার্তা কিছুই বলে না। সত্যি কথা বলতে আমরা কোনোদিন বাড়িটার সম্বন্ধে কাউকে কিছু জিজ্ঞেসও করিনি এবং না কেউ আমাদের বাড়িটার সম্বন্ধে কিছু বলেছে। ওদেরকেই আমরা প্রথম দেখলাম যে কিনা ওই বাড়িটা নিল আর কি, বাড়িটা থাকলো। এবার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু বিশাল আমাদের দুজনের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছিল, কারণ আমরা 3জন ছিলাম একই বয়সী। এবার যেহেতু আমরা পাড়ায় খেলাধুলা করতাম, ও আসতো, ও খেলতো আমাদের সাথে এবং সন্ধ্যাবেলা আড্ডা মারতাম, ও সেখানে আসতো। এই করতে করতে আমাদের যেখানে দুজনেই সব জায়গায় ঘুরতাম ফিরতাম, সেখান থেকে আমরা 2জন থেকে আমরা 3জন হয়ে গেলাম। ঠিক আছে, ও আমাদের সঙ্গে একদম গলায় গলায় বন্ধুত্ব হয়ে গেল। 1 মাস 1.5 মাস পর থেকে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, বিশাল যখনই আমাদের সাথে মিশতে আসতো, মানে কথা বলতে গল্প করতে আসতো, আড্ডা মারতে আসতো, ওর মধ্যে না সেই চনমনে ব্যাপারটা থাকতো না। ও কিন্তু খুব একটা চনমনে ছেলে। ঠিক আছে, সবাইকে হাসাতে ভালোবাসে, নিজেও হাসতে ভালোবাসে, কিন্তু 1-1.5 মাস পর থেকে ওর মধ্যে সেই ব্যাপারটা ছিল না। সব সময় কেমন চুপ হয়ে থাকতো। ঠিক আছে, বেশি কথা বলতো না। যখন ওকে জিজ্ঞেস করতাম যে ভাই কি হয়েছে, তখন বলতো শরীরটা ভালো নেই ভাই, শরীরটা ভালো নেই, রাতে ঘুম হয়নি ঠিক করে। তো এই জিনিসটা না আমাদের খুব অবাক করতো যে প্রত্যেক দিন একটা মানুষের রাতে কি করে ঘুম না হয়ে থাকতে পারে। তো একদিনকে আমরা জিজ্ঞেস করলাম যে তুই রাতেরবেলা কি করিস, যে প্রত্যেক দিন রাতেরবেলা ঘুম হয় না বলিস। তখন সে বলছে একদিনকে যে তারা যে বাড়িটায় রয়েছে, ঠিক আছে, সে বাড়িটা নাকি তাদের মনে হয় যে একটা ভুতুড়ে বাড়ি। ঠিক আছে, কেননা প্রত্যেকেরই কেউ না কেউ সে বাড়িতে একটা মহিলাকে দেখতে পেয়েছে, মাঝে মাঝেই দেখতে পায়। হ্যাঁ, তার গলার শব্দ পায়, সে গুনগুন করে নাকি গান গায় মাঝে মাঝে। কোনো সময় ছাদে তার নুপুর পরে হাঁটার শব্দ শুনতে পায়। ঠিক আছে, অনেক রকমের শব্দ, এবং অনেক সময় মনে হয় যে তাদের কানের সামনে কিছু একটা ফিসফিস করে বললে চলে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এরকম একটা তাদের মনে হতো, 4জনেরই মনে হতো। তো আমি বললাম তাদের তো যখন মনেই হচ্ছে, তারা তোরা ছেড়ে দিচ্ছিস না কেন? তখন বলছে যে বাবা বাড়িটা ছাড়তে চায় না, এত বড় বাড়ি। ঠিক আছে, তাদের আত্মীয় স্বজন সবাইকে নাকি দেখিয়ে দিয়েছে যে তারা এত বড় বাড়ি তারা সরকার থেকে পেয়েছে, এই সেই। এবার সেজন্য বাবা বাড়িটা ছাড়তে চাইছে না। বাবা চাইছে একটা বড় করে পুজো করে বাড়িটা যা আছে সব মিটিয়ে দিতে। তো তার পুজো দে। তখন আমরা বললাম আর কি, তখন সে বললো যে সেরকম 2-3জন তান্ত্রিককে ডাকা হয়েছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি। একজন তাদের মধ্যে বাড়িটা দেখেই আবার চলে গেছে, বলেছে আমার দ্বারা সম্ভব নয়, এই বলে চলে গেছে। বাকি 2জন পুজো আর্চা করেছে, কিন্তু তাদের কোনো লাভ কিছু হয়নি। এবার আরও 2-3 মাস পরে একদিনকে দেখছি যে ওদের বাড়ি নাকি সব খালি করছে। ঠিক আছে, ভ্যান এসছে, জিনিসপত্র বার করছে। বললাম ভাই কী হলো রে? তখন বলছে ভাই এ বাড়িতে থাকা যাবে না, অসম্ভব থাকা এখানে। বললাম কেন, এমন কি হয়ে গেল?
তখন বলছে যে কারো না কারো শরীর খারাপ লেগেই রয়েছে ভাই বাড়িতে, হয় দিদির, নালে আমার, নালে মায়ের। বাবা তো অত বাইরে থাকে না, বাবার সেরকমভাবে কিছু হয় না। হ্যাঁ, আমাদের তিনজনে কারো না কারো শরীর খারাপ লেগে রয়েছে, খাবার দাবার নষ্ট হয়ে যায়, দিনের দিন খাবার রান্না করে মা, তাও খেতে পারি না। এই সেই অনেক অনেক প্রবলেম ভাই, এখানে এরকম করে থাকা যায় না। আর মাঝরাতে ঘুম ভাঙলে যদি টয়লেট বা জল খাওয়ার ইচ্ছে হয়, যেতে পারি না ভাই ভয়ে। সব সময় তো আর মাকে দিদিকে ডাকা যায় না। আর তাদের যদি কিছু সমস্যা হয় তারাও ডাকতে পারে না সব সময় রাতের বেলা। অনেক সমস্যা ভাই, বাবাকে অনেক রাজি করিয়ে বাড়িটা আমরা ছাড়ছি। হুম তখন আমরা জিজ্ঞেস করলাম তাহলে যাবি কোথায়, বললো পাশে যে পাড়া সেই পাড়াতেই যাও, বেশি দূরে নয় এখান থেকে। এই সেই বলে বললাম ঠিক আছে তাহলে। ওই দিনের পর থেকে কিন্তু রটে যায় যে ওটা একটা ভুতুড়ে বাড়ি। ঠিক আছে, মানে এতদিন আমাদের পাড়ায় সেরকমভাবে কেউ জানতো না যে সেটা একটা ভুতুড়ে বাড়ি বা কিছু। কিন্তু ওই দিনকের পর থেকে, যেদিনকে বিশালরা বাড়ি ছাড়ে, তারপর থেকে কিন্তু পাড়ার সবাই জেনেই যায় যে সেটা একটা ভুতুড়ে বাড়ি। তারপরে শীতকালে প্রায় ওই যেদিনকে বিশালা বাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে প্রায় তারও 1 বছর পরে আর কি, শীতকালে আমাদের যে পাড়ায় প্রান্তিকে আমাদের পাড়ায় বেশ বড় করে মেলা হয়। ঠিক আছে, তো তিনজনে রাতেরবেলা গেছি মেলায়। ঋত্বিকের বাইক ছিল, সেই বাইকে করে আমরা গেছিলাম এবং বাড়িতে বলে দিয়েছিলাম তিনজনেই যে একটু ফিরতে রাত হতে পারে। তো রাতেরবেলা আমরা ফিরছি। এবার যখন আমরা ফিরছি তখন বিশালদের ওই বাড়ির ওপর দিয়ে আমাদের ফিরতে হবে। ঋত্বিক বাইক চালাচ্ছে, হঠাৎ করে ঋত্বিক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বললো যে ভাই একবার ঢুকবি নাকি বাড়িতে, দেখবি নাকি কি আছে। এবার আমার মধ্যে না হঠাৎ করে যায় না সেদিনকে কি হয়েছিল, আমি বললাম হ্যাঁ চল দেখা যাক কি কি আছে দেখি, চল চল। বিশাল আমাদের বারণ করেছিল যে ভাই যাস না, প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের দুজনের কেউই তার কথা আমরা শুনলাম না এবং বললাম চল না, কিছু হবে না, জাস্ট বাড়িটা একবার পাক মারবো, মেরেই বেরিয়ে আসবো, কেউ জানতেও পারবে না। বাইক সাইডে রেখে দরজা খুলে ঢুকলাম। একটা লোয়ার গেট, ছোট্ট মতো। ঢোকার পরেই সামনে একটা ছোট্ট মতো উঠোন, খুব বেশি বড় নয়, ছোট্ট মতো একটা উঠোন, হ্যাঁ মানে বাগান টাইপের আর কি। তারপরে বাড়ির দরজা, দুপাল্লা দরজা আর কি, কাঠের দুপাল্লার দরজা। ঢুকতেই সামনে একটা ছোট্ট ডাইনিং রুম, তার বাঁদিকে হচ্ছে দুটো ঘর, আর ডান দিকে হচ্ছে একটা ওয়াশরুম দেখে মনে হচ্ছিল, এবং তার পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। ঢোকার পরে যেটা আমরা প্রথম লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে টেম্পারেচার। শীতকালে ঠান্ডা হয়, খুবই ভালো ঠান্ডা হয়, কিন্তু ওই ঘরের বাইরে ঢোকার পরে যে আমরা টেম্পারেচারটা অনুভব করেছিলাম, সেই টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে অনেক গুণ বেশি। ঠিক আছে, মানে যেন মনে হচ্ছে মাইনাসে ঢুকে গেছি আমরা, এরকম মনে হচ্ছিল। তো আমাদের মারাত্মক ঠান্ডা লাগছিল। বিশাল ঢোকার পর থেকে বলছে ভাই কিছু ঠিক লাগছে না আমার, চল এখান থেকে চল। হ্যাঁ, কিন্তু আমরা কেউ ওর কথা শুনছিলাম না, না পাত্তা দিচ্ছিলাম। আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা দেখছিলাম, দুটো ঘর দেখলাম। তার মধ্যে একটা ঘর তো বেডরুম দেখে বোঝা যাচ্ছিল, এবং একটা ঘর হচ্ছে কিচেন। ঠিক আছে, এবং দেখলাম বেডরুমের মধ্যে কিন্তু অনেক রকমের সব সাদা সাদা সব চুল পড়ে রয়েছে, সিঁদুর পড়ে রয়েছে। হ্যাঁ, এবং কালা জাদু করলে যেরকম সব ওই চিত্র আঁকা থাকে না, মানে সব মানে তিন কোণা করে, ঠিক ওরকম করে কিন্তু সব আঁকা ফাঁকা ছিল। এবং লেবু পুরো ঘরের মধ্যে কিন্তু অনেক কটা লেবু ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। এই জিনিসটা দেখার পরে কিন্তু বিশাল আরও ভয় পেয়ে যায় যে ভাই এইসব পারাস না, এইসব দেখিস না, চলে যায়। তো তারপরে এই দেখার পরে আমরা যাই বাথরুমের দিকটা, বাথরুমেটাও ঠিকঠাক আর কি। এরপরে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে একজনের চলার শব্দ। আমরা তিনজনে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমরা তিনজন বাদ দিয়ে চতুর্থ জন আমাদের সামনে চলে এসছে, যে কিনা আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের পাশেই রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আমাদের সঙ্গেই আমাদের পাশে কেউ একজন উঠছে। এবার আওয়াজটাকে আমরা কিন্তু শোনার জন্যে নিজেদের চোখে ইশারাতেই আমরা তিনজনে থেমে গেলাম, কিন্তু ওই যে পায়ের আওয়াজটা সেটা কিন্তু ধীরে 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 উপরে চলে গেল। ঠিক আছে, কিন্তু তার নামার কিন্তু আর কোনো শব্দ নেই,
কিন্তু তারপরে যখন আমরা আবার ধীরে ধীরে উপরে ওঠা শুরু করলাম, তখন দেখলাম একটা মেয়ে মানুষের হাসির শব্দ, মানে খিলখিল করে হাসলে যেরকম ঠিক শব্দ হবে, ঠিক সেরকম একটা শব্দ মেয়ে মানুষের আমাদের কানের সামনে কেউ যেন ফিস ফিস করে বলে গেল। এবার আমি প্রথমে ভেবেছিলাম আমার কানের সামনেই হয়েছে, তো আমি কিছু বলিনি। যখন বিশাল বলল যে ভাই কোনো হাসির শব্দ পেলি, তখন আমি বুঝতে পারলাম যে হাসির শব্দটা শুধু আমি একা নই, আমরা তিনজনেই পেয়েছি। তারপরেও আমরা তিনজন উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম, সিঁড়ির সমান সমান যে দেওয়াল, সে দেওয়ালে বিভিন্ন রকমের পেন্টিং লাগানো রয়েছে, যেগুলো বিশাল বলল তখন মানে ওরা যখন ছিল সেই সময় ছিল আর কি। আর দুই দিকে দুটো ঘর, ডান দিকে একটা ঘর, বাদিকে একটা ঘর, এবং সিঁড়ি আর উপর একটা সিঁড়ি রয়েছে যেটা ছাদে যায়। এবার আমরা ওই ছবিগুলোই দেওয়ালের ছবিগুলো আমরা দেখছিলাম। ঠিক সেই সময় বাদিকের ঘর থেকে একটা শব্দ পেলাম, ঠিক সেরকম শব্দ যেরকম একটা পাখি ছটফট করলে যেরকম শব্দ হয়, আর ডানা ঝাপটালে যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ আমরা একটা পেলাম। আমরা গেলাম বাদিকের ঘরে। যাওয়ার পর যেটা আমরা দেখছি যে বাদিকের যে ঘরটা, একটা মোটামুটি সাইজের একটা ঘর, তার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, যা ব্যালকনির দরজাটা খোলা। বাইরে যে ল্যাম্পপোস্টের আলো, সেই ল্যাম্পপোস্টের আলোটা একদম পুরো ঘর, ওই ব্যালকনি থেকে ঘরে আসছে, পুরো ঘরটাই কিন্তু আলো হয়ে গেছে। এবং ওই ঘরের মাঝখানে একটা বড় বিশাল আকৃতির একটা পাখি, কি পাখি সেটা জানি না, বলতে পারবো না, কিন্তু একটা বিশাল আকৃতির পাখি ঘরের মাঝখানে পড়ে রয়েছে, এবং তার পেটটা পুরো ছেঁড়া, যেন কেউ দু হাত দিয়ে পেটটাকে ছিঁড়ে দিয়েছে, মানে ভেতরে সব নাড়ি ভুড়িগুলো বাইরে বেরিয়ে এসছে। পুরো মেঝেটা কিন্তু, যেখানে পাখিটা পড়ে রয়েছে, মেঝেটা কিন্তু পুরো রক্তে রক্ত হয়ে গেছে, ঠিক আছে। এবং ওই যে ঝাপটা ছিল পাখা, তারই আওয়াজ আমরা পেয়ে এখানে এসছিলাম। এরপর কি হয়, যখন আমরা ওই দেওয়ালে পেন্টিংগুলো দেখছিলাম, তখন কিন্তু ঋত্বিক গেছিল ডান দিকের ঘরটা দেখতে, আমি আর বিশাল এসেছিলাম এই পাখির আওয়াজটা পেয়ে এদিকে। এইবার আমরা এই জিনিসগুলো দেখার সময় আমি বলি যে ঋত্বিক এদিকে আয়। তখন ঋত্বিক আমাদেরকে বলে যে হ্যাঁ দাঁড়া আসছি, এই আমাদেরকে বলে। দেখার পরে যখন আমরা পেছনে ঘুরি, তখন দেখছি ঋত্বিক আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবং সে কিন্তু রীতিমতো ঘেমে নিয়ে একবারে স্নান হয়ে গেছে। আমি ওদের জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ভাই, তুই এরকম করে ঘামছিস কেন, কী দেখে ফেললি, কিছু দেখেছিস? তখন সে আমাদের যেটা বললো সেটা একেবারেই শোনার জন্য আমরা রেডি ছিলাম না। সে কি বলছে, আমরা যখন আওয়াজটা পেয়েছিলাম, আওয়াজটা তখন সেও পেয়েছিল। আমরা যখন ওই ঘরের দিকে গেছিলাম, সে সঙ্গে সঙ্গে আমাদের পেছন পেছন ঘরের দিকে এসেছিল। আমি যখন বললাম যে ঋত্বিক এদিকে আয়, তখন কিন্তু ঋত্বিক আমার পেছনেই দাঁড়িয়েছিল। ঋত্বিকের কিছু বলার আগেই একটা আওয়াজ ভেসে আসে, যেটা বলল যে হ্যাঁ দাঁড়া আসছি। এটা কিন্তু ঋত্বিক বলেনি, কিন্তু ঋত্বিকের গলা মতনই কেউ একজন বলেছে। এরা ঋত্বিক স্পষ্ট শুনতে পেয়েছে, এবং এটা শোনার পরেই ঋত্বিকের মাথা ভমড়ে গেছে। সে বুঝতে পারছে না যে সে দাঁড়িয়ে রয়েছে, তার গলা দিয়ে, তার একবারে সেম ভয়েস দিয়ে কে বললো যে হ্যাঁ দাঁড়া আসছি, কারণ সে তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই কথাটা বলার পরে আমরা প্রথমে কিছু বুঝতে পারছিলাম না, তারপরে সে আমাদেরকে বোঝাতে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এবং এটা শোনার পরে কিন্তু বিশাল প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সে বলে ভাই এক্ষুনি বেরো এখান থেকে, আমি আর এখানে থাকতে পারবো না। এবার আমি তখন বলি যে ভাই একটা কাজ কর, এসছি যখন পুরো বাড়িটা একবার দেখে নিই, তোরা দুজনে এখানে দাঁড়া, আমি জাস্ট উপরে যাবো ছাদটা একবার জাস্ট দেখবো, দেখেই চলে আসবো, আর কিচ্ছু না, এরপরেই নেমে যাবো। আমাকে ওরা দুজন মিলে অনেকবার করে বারণ করে, কিন্তু আমি শুনি না। আমি বলছি ভাই 2 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটেই চলে আসবো। এরকম করে বলে ওরা দুজনে ওই ছাদে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির সামনে দাঁড়ালো। আমি গেলাম, গিয়ে দেখছি ছাদের দরজা কিন্তু হাট করে খোলা, ঠিক আছে। ছাদে ঢুকতেই দেখলাম কোথাও কেউ নেই, পুরো ছাদ ফাঁকা। যখন আমি ঘুরে চলে আসবো, তখন দেখছি যে একটা মেয়ে মানুষের হাঁটা চলা করলে নপুর করে হাঁটলে যেরকম শব্দ আসবে, ঠিক সেরকম শব্দ। আমি পেছনে ঘুরলাম, আমার চোখটা গেল ছাদের কোনায় রাখা ওই কালো কালো যে
প্যাটার্নের যে কালো কালো রঙের ওই ট্যাঙ্কি হয়, জলের ট্যাঙ্কি, ঠিক সেরকম ওই ট্যাঙ্কি রয়েছে। ট্যাঙ্কির মধ্যে থেকে একটা মেয়ে মানুষের ছায়ামূর্তি উঠে আসছে, যার চুলগুলো সাইডে ঝুলছে, সারা শরীর, মুখ, হাত পা সব কিছু সাদা ধবধবে এবং চোখটা কালো কুচকুচে, চোখে কোনো মণি নেই, জাস্ট কালো। আর একটা শাড়ি পরে রয়েছে যা এতটাই নোংরা যে আসলে কি কালার সেটা বোঝার উপায় নেই। এবং তার হাসি, সে যখন হাসছিল আমার দিকে তাকিয়ে, তার হাসি এতটা উঠে গেছিল, তার গাল ছাড়িয়ে চলে গেছিল, ঠিক আছে, প্রায় ছেলেদের যে ঝুলপি হয় সেই ঝুলপির সমান তার হাসি চলে গেছিল। এবং এতটা ভয়ঙ্কর ক্রূরতার সাথে সে হাসছিল আমার দিকে তাকিয়ে যে ওই হাসিটাই কোনো মানুষের হাড় হিম করার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, শুধু হাসিটা হাসলেই একদম এনাফ, এরকম একটা ব্যাপার। আমি তাকে দেখে আমি কি করবো বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই সময় সে দেখলাম ধীর পায় সেখান থেকে, সেই ট্যাঙ্কি থেকে বেরিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরোই, ছাদের দরজা দিই, ছিটকানি মারি এবং নিচে দৌড়ে নামি। আমাকে হাঁপাতে দেখে ওরা দুজন বলে যে ভাই কি হয়েছে কি হয়েছে। আমি তাদেরকে সব কিছু বলাতে ওরা দুজন বলে চল একবার দেখে আসি। আমি কি বলছিস ভাই, পাগল নাকি? ওরা দুজন আবার গেল। যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াতেই যেটা দেখলাম যে ছাদের ভেতর থেকে ঘরের ভেতরে আসার জন্য বারবার ধরে দরজা ধাক্কাচ্ছে। মানে কেউ ছাদে রয়েছে যে কিনা দরজা ধাক্কাচ্ছে বারবার, মানে এমন জোরে দরজা ধাক্কাচ্ছে যে দরজাটা ভেঙে যাবে এরকম। প্রায় 10 সেকেন্ড ওরকম দরজা ধাক্কানোর পরে আমরা যখন দরজাটা খুলতে যাব এটা ভেবে যে হয়তো যে রয়েছিল সে নেই আর, ঠিক সেই সময় আমরা কি শুনলাম, এবার দরজার এপার থেকে, মানে আমরা যেই পারে রয়েছি সেই পার থেকে দরজা ধাক্কাচ্ছে। এটা শোনার পরে আমাদের শরীরে মনে হচ্ছিল কোনো রক্ত চলছে না, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছিল। আমরা হাউমাউ করে ওখান থেকে লাফাতে লাফাতে ওখান থেকে নামছিলাম। প্রথমে ছিল ঋত্বিক, তারপরে ছিলাম আমি, তারপরে ছিল বিশাল। দৌড়ে দৌড়ে কোনোভাবে নামছিলাম এবং আমরা দুজন, আমি আর ঋত্বিক যখন গ্রাউন্ডে চলে এসেছি তখন দেখছি আমাদের পেছনে বিশাল নেই। এবার আমি একবার হলো নোটিস করেছিলাম যে বিশাল একটা আ করে আওয়াজ করেছিল, মানে সে পড়ে গেছে পা মুচকে, ঠিক আছে। ঠিক সেখানে যেই ঘরটার সামনে আমরা ওই পাখিটাকে দেখেছিলাম ঠিক সেইখানেই কিন্তু ও হোঁচটটা খেয়েছে। আমরা আবার সেখানে যাই, গিয়ে দেখছি কোথাও কেউ নেই, মানে যেখানে ও পড়ার কথা আর কি সেখানে কিন্তু ও নেই। কোথায় গেল কোথায় গেল খুঁজছি। ঋত্বিক আমাকে ডেকে দেখাচ্ছে যেই ঘরে পাখিটা মারা গেছিল, মরে পড়েছিল, সেই ঘরে কিন্তু পাখিটা নেই, পাখিটা উধাও হয়ে গেছে। কিন্তু এতক্ষণ কিন্তু পাখিটা ছিল, এখন কিন্তু আর নেই সেটা। কিন্তু ওই যে ঘরে ব্যালকানি যে রেলিং, সেই রেলিংয়ের মধ্যে আমাদের বন্ধু বিশাল বসে রয়েছে, বাইরের দিকে পাগুলো ঝোলাচ্ছে রীতিমতো। এবং আমরা যখন ধীর পায়ে তার সামনে গেলাম এবং 3-4 হাত দূরেই আমরা ছিলাম আর কি, আমাদেরকে ডাকছি যে বিশাল, এ বিশাল কি করছিস তুই এখানে বসে, নেমে আয়, চল বাড়ি যাবো আমরা। তখন প্রথম দুবারে ও কিন্তু মাথা ঘোরায়নি। 3 নম্বর বার যখন আমরা ডাকলাম ওকে, মাথাটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে। একটা মানুষের পক্ষে ওরকম করে মাথা ঘোরানো অসম্ভব ব্যাপার। মানে ওর কিন্তু পুরো বডি ঘোরেনি, শুধু মাথাটা ঘুরে গেল গোল করে। এইটা দেখে ঋত্বিক মনে হচ্ছিল ওখানেই সেন্সলেস হয়ে যাবে, কোনোভাবে আমি ওকে ধরলাম। তারপরেও আমি ওকে ডাকছিলাম যে আয় ভাই চলে আয়, আর রাত করিস না, চল আমরা বাড়ি ফিরে যাই, এরকম করে বলছিলাম। আর তখনই ওই ঘরের একটা কোণা থেকে একটা হাসি ভেসে এলো, একটা ব্যঙ্গের হাসি, যেন মনে হচ্ছে যে আমরা পরাজিত এবং সে জয়ী, এবং সে আমাদের পরাজিত করে সে খুব আনন্দ পেয়েছে, এরকম একটা ব্যঙ্গের হাসি ভেসে আসছিল। এবং আমরা যখন সেই কোণায় তাকাই, আমরা দেখছি সে কোণা থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি
যেটাকে আমি ছাদে রেখেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু সে বেরিয়ে আসছে আমাদের দিকে। আর একটা কথা যেটা হচ্ছে, বিশাল কিন্তু ঠিক সেরকমভাবেই ওই পেছনে ঘুরে আমাদের দিকে তাকিয়ে হাসছিল, যেরকম করে ওই মেয়ে মানুষটা, ওপরে মানুষ নয়, ওই অশরীরী আত্মা, মেয়ের অশরীরী আত্মা, সে ছাদে হাসছিল। ঠিক আছে, তার ওই বিশালের পুরো ঠোঁট যেটা, তার ঝুলপি অবধি চলে গেছিলো এবং পুরো মুখ কিন্তু সাদা ফ্যাকাশে হয়ে গেছিলো। ঠিক আছে, সে ওরকম করে মুখ চওড়া করে হাসছিল আর কি রীতিমতো। আমি তারপর যখন ওই আত্মাটাকে দেখি আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে ঋত্বিক আমাকে এক টান মেরে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে এবং আমি সেখান থেকে পুরো দৌড়ে দৌড়ে আমরা দুজনে বাড়ি থেকে বেরোই। আমরা যখন তারপরে বাড়ির দরজার গেট থেকে বেরিয়ে যখন সেই উঠোনে দাঁড়িয়ে রয়েছি, ঋত্বিক জানি না কোথা থেকে একটা পাথর নিয়ে, ও কী ভেবে ছুঁড়েছিল আমি জানি না, একটা পাথর নিয়ে ওই বিশাল যে রেলিংয়ে বসে রয়েছে বিশালের দিকে ছুঁড়ে মারে জোরে। বিশাল কিন্তু তখন আমাদের দিকে তাকিয়েছিল, ঠিক যেরকমভাবে ও হাসছিল ঠিক সেরকমভাবেই তখনও আমাদের দিকে তাকিয়ে হাসছিল এবং জোরে যখন ছুঁড়ে মারলো ওর কাঁধে গিয়ে লাগলো সেই পাথরের ঢেলাটা। এবং ঠিক সেই সময় যখন কাঁধে গিয়ে লাগলো, যেন মনে হলো ও একটা যেমন ঘোরের মধ্যে ছিল, ও ঘোরটা কেটে গেল এবং ও ধপাস করে নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওকে তুললাম এবং ঋত্বিক দিয়ে বাইকটা স্টার্ট দিল। আমরা বসালাম বিশালকে মাঝখানে আর আমি ছিলাম পেছনের দিকে, টান মারলাম গাড়ি। যখন গাড়ি স্টার্ট দিলাম, আমি লাস্ট একবারের জন্য সে বাইরের দিকে তাকিয়েছিলাম, দেখলাম সে বারান্দায় যেখানে বিশাল ছিল সেখানে কিন্তু সেই মহিলাটা বসে রয়েছে আর পা তোলাচ্ছে। বাড়িতে এসে বিশালের বাড়িতে সব কিছু ওকে বলা হলো। ঠিক আছে, আমাদের ওপর অনেক চেল্লামিল্লি করেছিল আর কি। তো তারপরে ওকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম পরে যে কি হয়েছিল, তখন সে বলেছিল সে তাড়াহুড়ো করে নাপতে নাপতে ওখানে পা পিছলা পড়ে যায়। ঠিক আছে, আর বা পাটা তার মুচকে গেছিল এবং ওই যেখানে ওই মুচকে গেছিল ওখানেই একটা ঠান্ডা শীতল হাত সেখানে লাগে, এসে পড়ে এবং তাকে টানতে টানতে উপরে নিয়ে যায়। এবং যখন সে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছিল, যে সিঁড়ির যে ধাপ, সে ধাপেই তার মাথাটা লাগে এবং সেখানেই সে অজ্ঞানটা হয়ে গেছিল। তারপর তার কিছু মনে নেই। তো ওই ঘটনার পরে কিন্তু ওই রাতের পরে বিশাল প্রায় 2-2.5 সপ্তাহ জ্বরে ভুগেছিল। ধীরে 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 সে সুস্থ হয়েছিল এবং ওই দিনটা মনে করলে আমাদের এখনো খারাপ লাগে যে আমাদের জেদের কারণে, মানে আমাদের কৌতূহলের কারণেই ওর 2 সপ্তাহ জ্বরে ভুগেছিল। সেটা কিন্তু আরো অনেক বাজে কিছুই হতে পারতো। যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। এবং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।